যে মিডিয়াতে কাজ করতে এসে অনেক প্রতিকূলতার শিকার হইতে হয়। আমি মোটামুটি অনেকগুলা নাটকে অভিনয় করছি। আমি কোনো কাজকে ছোট করে দেখি না। তুমি যদি হও আমার সাথে দেখা, দেন হচ্ছে আমি তোমাকে আমার সবগুলা কাজে আমি তোমাকে রাখি। আশেপাশের মানুষরাই বলতো যে হ্যাঁ নিয়ামত, সব কাজ কিন্তু করা যাবে না ভাইয়া। আমার হাইটের সাথে যায় একটা ক্যারেক্টার, বাট আমার বয়সের সাথে যায় আরেকটা ক্যারেক্টার। তো আমার নামে অনেকে অনেক কথা বলে, অনেক গসিপ করে, আমি নাকি মানুষের নামে ব্যাড কথা বলি। থেকে আমার পুরোপুরি ফুল যাত্রা শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রিদি অ্যান্ড আমার শো সিক্রেট টক উইথ রিদিতে আমার সাথে আছে, কি নামে ডাকবো তোমাকে, রিয়াদ নাকি নিয়ামত? কোনটা? আমার তো মনে হয় রিয়াদ নামটাই সুন্দর। কেন নিজেকে নিয়ামত বলে হচ্ছে হলো করো? আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যালো এভরিওয়ান, আমি নিয়ামতুল্লাহ রিয়াদ। আমার নিয়ামত নামটা ভালো লাগে বিকজ এটার সাথে আমার একটা অন্যরকম টান কাজ করে। নিয়ামতের আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আল্লাহর নিয়ামত এই জিনিসটা আছে। পাশাপাশি আমার কাছে ফিল হয় যে আসলে আপনার নামের উপরে বেস করে কিন্তু মানুষ আপনাকে অনেকভাবে থিঙ্ক করে। তো আমার যেটা হয় যে অনেক সময় দেখা গেছে অনেক বাজে জায়গা থেকে আমি আমার এই নামের কারণে আল্লাহর রহমতে ফিরে চলে আসি। তো দ্যাটস ওয়াই আমি এই নামটাকে অনেক পছন্দ করি। হ্যাঁ, রিয়াদ। বাসার সবাই অ্যাকচুয়ালি রিয়াদ বাবু বলে ডাকে। হ্যাঁ। তো ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করছো কত সালে? আচ্ছা, আমি 2021 থেকে আমার পুরোপুরি ফুল যাত্রা শুরু। তার আগে অনেকবার ট্রাই করা হয়েছে, হয়নি। সেটার আমার আসলে লাক বলবো না, হচ্ছে আসলে ওই সময়টা আমার কোনো কিছুই হয় না, কারণ বাচ্চা একটা বয়স ছিল, ম্যাচুরিটির অনেক অভাব ছিল। তো বেসিক্যালি 2021 আমি একটা কম্পিটিশনে যাই, মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক। তো এখান থেকে আমি অনেক নার্ভাস ছিলাম এবং সেখানে বুলবুল টুম্পা আমাকে ফার্স্ট সিলেক্ট করে। তো আমি উইনার ছিলাম ওইখানে আল্লাহর রহমতে। এটা 2021-এ। হ্যাঁ হ্যাঁ, উইনার ছিলাম। তো ওইখান থেকে আমার মিডিয়ার পুরোপুরি যাত্রাটা শুরু। আচ্ছা, সো তারপরে ফটোজেনিকে কাজ করার পরে কাজের গ্রাফ কেমন ছিল? আচ্ছা, ফটোজেনিকে কাজ করার পরে ওইখান থেকে আমি প্রথমে হচ্ছে সৈয়দ রুমা আপু ওনার একটা শো করি, যেটা হচ্ছে যমুনাতে হয়। অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে বুলবুল টুম্পা ম্যামের সাথে আমি অনেকগুলা কাজ উনি রেফার দেয় আমাকে এবং ওনার শোগুলোতে আমাকে নেওয়া শুরু করে। দেন ওইখান থেকে আস্তে আস্তে ওই সময়টাতে 2021-22 এই 2 বছর মোটামুটি অনেক ফ্লো ছিল। বাট হয় না, আমাদের যখন আমরা মিডিয়াতে ইন করি তখন আমাদের মাথায় একটা বাজে একটা থিঙ্কিং দিয়ে দেয়, এই কাজ করবা না, ওই কাজ করতে পারবা না। হ্যাঁ, চুজি ব্যাপারটা থাকে ওইখানে। তো আমি ওই জিনিসটা হয়ে গেছিলাম, যেমন অনেক ডিজাইনাররা চাচ্ছিল আমার সাথে কাজ করতে, যেহেতু আমি ওই সময় উইনার ছিলাম। তো আমি ওই সময় চুজি না, আমি এটা আর করবো না। মানে ওই যে একটা ব্যাপার আছে না, ন্যাকামো যে জিনিসটা প্রথম অবস্থায় ঢোকার পরে ব্রেন ওয়াশে যে জিনিসটা থাকে, সো ওইটার জন্য। কে দিত বলতে আশেপাশের মানুষরাই বলতো যে হ্যাঁ নিয়ামত, সব কাজ কিন্তু করা যাবে না ভাইয়া, সব কাজ করলে তুমি ডাউন হয়ে যাবা। আর এই জ্ঞানগুলো দিত, তারা কি যখন স্ট্রাগল পয়েন্ট দেখলা যে না কাজ আসতেছে না, এখন জাস্ট সবাই কাজ করতেছে, তুমি জাস্ট একটা জায়গায় স্টাক হয়ে আছো, তখন কি মনে হয়েছে না যে লাইক যে যারা বলতো তারা আশেপাশে কি ছিল তখন? তারা তো কখনোই আশেপাশে ছিল না। অ্যান্ড তারা যে আমাকে বলছে তখন তো আমাকে ভালোর জন্য বলে নাই, তারা তো চিন্তা করছে যে আরে নতুন একটা ছেলে আসতেছে, ও যদি আমার জায়গাটা নিয়ে নেয়, ও যদি ওর মধ্যে ক্যাপাবিলিটি বেশি, ওকে কেউ ভুল ধরছে না। মানে হয় না আপু, যে আপনি একটা কাজে যাচ্ছেন, আপনাকে ওইখানে সবাই প্রশংসা করতেছে, তো আপনার আশেপাশের মানুষগুলো কি করবে, আপনাকে ডাউন করবে। সো আমি তো তখন এই ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার আইডিয়া তেমন একটা ছিল না। আমি জাস্ট হয়তো কি টিভিতে যখন ফ্যাশন মুভিটা দেখি, তো যখন র্যাম্প আপ করতো তখন মনে হতো যে আমি ওইখানে হাঁটবো। তো ওইখান থেকে আমার টেন্ডেন্সি আসা, এবং এরপর থেকে কিন্তু ওই মানুষগুলো এখন আর নাই, স্টিল নাই। অ্যান্ড স্টিল হয় না আপনার যে মিডিয়াতে কাজ করতে এসে অনেক প্রতিকূলতার শিকার হইতে হয়, অনেক কিছু মানুষের অনেক বিচিং পেতে হয়। বাট রিয়েলাইজ কখন হলো যে লাইক আমি কাজগুলো বাদ দেওয়াতে আমার এখন কাজ স্টাক হয়েছে? এটা কখন রিয়েলাইজ হয়েছে? আমার রিসেন্টলি গত বছর এসে আমার এটা রিয়েলাইজেশন আসছে। মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছি, প্লাস হচ্ছে আমার কাছে তখন রিয়েলাইজ হইলো যে আছে না আপনার
আমি কাজ যদি কন্টিনিউ করতাম বা ওই সময় আমার পোর্টফোলিওটা অনেক ভারী হতো, আমি যদি ওই নখরামি না করতাম, তাহলে দেখা গেছে আমার এতদিনে আমি হয়তো আরো বেটার কিছু দিতে পারতাম মানুষকে, বা আমি বেটার কিছু প্রেজেন্ট করতে পারতাম নিজের মধ্যে থেকে, সেটা পারি না। অ্যাক্টিং কেন করো না, নাটক অ্যাক্টিং এখন শুরু করছো রিসেন্ট? আমি যেটা সত্যি বলতে আমি অনেক আগে থেকে টিভিসি গুলোতে ট্রাই করছি, হয় নাই, তখন ওই বয়সটা ম্যাচ করে নাই, কারণ আমার হাইট আর আমার বয়সটা ছিল অনেক গ্যাপ। আচ্ছা। আমার হাইটের সাথে যায় একটা ক্যারেক্টার, বাট আমার বয়সের সাথে যায় আরেকটা ক্যারেক্টার, তো দুইটা ক্যারেক্টার সিঙ্ক হইলে আর হয় না। তো দেখা ওই সময়টা এই জন্য হয় নাই। আর এখন চেষ্টা করতেছি, যেমন দুঃখ আমার, এটা আমার দুঃখ বলবো না আমার ব্যাড লাক বলবো জানি না, আমি মোটামুটি অনেকগুলো নাটকে অভিনয় করছি, এবং যেখানে আপনার ডাইরেক্টর বা সবাই যারা ছিল প্রশংসনীয়ভাবে একটু হলেও প্রশংসা করছে, তো দুর্ভাগ্যবশত সেই নাটকগুলো অনিয়ার হয় নাই। এটা আমি মানে আমার বাবা প্রায় বলে, নট অনলি বাবা, আমার ফ্যামিলি মেম্বার প্রায় বলে, কই কাজ তো করো, তোমার কাজ তো দেখি না। তো আমি হ্যাঁ প্রতিদিন আমি বের হচ্ছি, প্রতিদিন আমি কাজ করতেছি, কিন্তু কাজ নাই, কাজ নাই কেন আমি এটাই বুঝলাম না। তো এটা হচ্ছে আমার ব্যাড লাগ যে আমি অভিনয় করা হয়েছে। স্ট্রাগল করো, লাইক অনেক বেশি স্ট্রাগল করো। আমি রোজাতেও লাইক আমি তোমাকে একটা কাজ দিছিলাম, ওটা মেনশন না করি, বাট তুমি লাইক মানে তুমি সব ধরনের, এটা ভালো যে তুমি সব কাজকে রেসপেক্ট করো। এক্স্যাক্টলি, আমি বিশ্বাস করি আপু, আমি যদি আমার কাজকে রেসপেক্ট করি, আমার কাজ আমাকে রেসপেক্ট করবে। হ্যাঁ, আমাদের গত বছর আমার ওই সেম লাস্ট রোজা ঈদে আমারও সেম হয়েছে, তোমারও মনে হয় সেম হয়েছে। আমরা ওখানে কথা বলতাম যে আমাদের কাছে কাজ নাই কেন, আমরা কিভাবে চলবে। লাস্টে যখন ওই রোজার সময় যে টাকাটা মানে তুমি পাইছো বা আমি পাইছি, মানে তুমি তোমার কাজে পাইছো, আমি আমার কাজে পাইছি, ফেয়ারে সেলটেল করে, তুমিও মানে যেখানে ছিলাম, মানে আমাদের কাছে শুকুর আলহামদুলিল্লাহ, মানে ঈদের একদিন আগে একটা হাতে একটা টাকা আসে। আপু আমার কাছে কোনো কাজই ছোট না, আমি কোনো কাজকে ছোট করে দেখি না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু মিডিয়াতে কাজ করি, আমি জবের পাশাপাশি করছি। ওকে, এখন তো জবও করতেছ না, এখন আপাতত স্টপ আছে, কাজ বেড়ে গেছে। না আমার দ্যাট টাইম আরো কাজ বেশি ছিল, যেমন 2022-23 অনেক কাজ করছি, বাট এর মাঝখানে একটা ওই আন্দোলন বা সবকিছু মিলায় হ্যাঁ কাজ প্যারা হয়েছে। যেমন আমি এমনও আছে আপু, আমার অনেকে বলে না যে টায়ার্ডনেস দেখায়, অনেকে বলে যে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, ভাইয়া এতগুলো ড্রেস পরতে পারবো না। এমন হয় না লাইক ঈদের পার্লার ডিজাইনার যারা হচ্ছে ছেলেদেরকে লাইক করে? পড়তে হয় না এমন না, পড়তে হয়। আমার যেমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আমাকে পুরা একটা শোতে মিনিমাম 15-20টা মডেল, মেয়ে ছেলে মডেল, অ্যান্ড সবার সামনে সে আমাকে ডাইরেক্ট বলে, তুমি যদি হও আমার সাথে দেখা, দেন হচ্ছে আমি তোমাকে আমার সবগুলা কাজে আমি তোমাকে রাখবো। বাট আমি বলছি ভাইয়া, আমি আসলে চাই যে আমি আপনার সাথে ভাই হিসেবে আমি দেখি, সো আমি এর বাহিরে আমি কিছু করতে পারবো না। আর যদি আমার মনে হয়, আপনার মনে হয় যদি যে আপনি আমার কোয়ালিটি বা আমাকে দেখে, আমার কাজ দেখে আপনি আমাকে নেবেন, সো নিতে পারেন, আর যদি না নেন কিছু করার নেই, তারপরে সে কাজে নেয়নি। বাট why you do Tresemme background model 2022 তে? আমি বেসিক্যালি ওইখানে চাচ্ছিলাম যে আমি আজরাপুর কাজ আমার খুব ভালো লাগে, আমার ওনার কাজ অনেক বেশি ভালো লাগে। জানতা যে তোমাকে পিছনে দাঁড়াতে হবে? আমি এটা জানতাম না, কিন্তু আমি হচ্ছে হ্যাঁ, আমার ওইখানে ম্যাক্সিমাম মডেল আমার কো-আর্টিস্ট, সিনিয়র ভাইয়ারা যারা আছে তারা বাদে। আমার চিন্তা ছিল যে আমি আজরাপুর সামনে যাব, আজরাপুকে আমি যে একটা মডেল আছি এবং আমার যে কোয়ালিটি, যে ছোট্ট কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা আমি ওনাকে প্রেজেন্ট করব, সেই চিন্তা করে আমি যাওয়া। অ্যান্ড এটাতে আমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে বুলবুল টুম্বা ম্যাম, তো উনি আমাকে রেফার করে ওনার কাছে, কিন্তু উনিও জানতো না। অ্যাকচুয়ালি ওইখান থেকেই সিলেক্ট করা হয়েছে ট্রেসিমি। এখন ওইখানে কিভাবে সিলেক্ট হয়েছে আই ডোন্ট নো, বাট যাওয়ার পরে আমার কাছে যখন আমাকে কস্টিউম, এক্স্যাক্টলি, আমি পিছনে থাকি আর হচ্ছে সামনে থাকি, আমি কাজ করতে গেছি। তোমার আশেপাশে মানুষরা কি তোমার সাথে ভালো ট্রিট দিছিল নাকি? ও তুমি এখানে কি করতে? হ্যাঁ, এটা বলছে, এটা অনেকেই বলছে, আমার কো-আর্টিস্ট যারা, আমার সো কল মডেল ফ্রেন্ড যারা আছে, তারা আমাকে অনেকে বলছে, ও নিয়ামো তুমি এই কাজে আসছো, ছি, এই ব্যাপারটা। কাজ তো কাজ। হ্যাঁ, তবে এখানে আপু আমি 4-5 জনের নাম না বললেই না, যেমন আমার সিনিয়র ভাইয়ারা আছে কিছু, যেমন আজিমুদ্দুল্লাহ ভাইয়া বলতে পারি, তারপর রাজ ভাইয়া বলতে পারি, তারপর হচ্ছে আরো যারা আছে, রাব্বি ভাইয়া থেকে শুরু করে সবাই অনেক সাপোর্টিভ ছিল। হ্যাঁ, আজমি ভাইয়া তো এসে খুব ফ্র্যাঙ্কলি এবং খুব
সুন্দরভাবে বলতেছিল যে এই তোমরা মডেল, তোমরা দেখতে থেকে অনেক সুন্দর লাগতেছে আমাদের থেকে, মানে এই যে জিনিসটা, এটা আমার মেয়েরা 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 ভাবেই থাকে কথা বলে। মেয়েরা, হ্যাঁ মেয়েরা কেউ কথা বলে নাই, সো আমি জানি না কেন কথা বলে নাই। হ্যাঁ তবে আমার তার মধ্যে আমার 2-3টা ফ্রেন্ড ছিল, যেমন প্রমা কথা বলছে, তেমন যেমন ইয়া ছিল, আরো আয়েশা, ওরা অনেকেই ছিল যারা কথা বলছে, টুকটাক কথা বলছে, তো আর আদার্স অনেকেই আছে যারা একটু এমন আমি ব্যাকগ্রাউন্ডে কেন কথা বলবো, ও ছি ছি এই So, ব্যাপারটা। এখন সামনে ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হচ্ছে আমি নট অনলি মডেলিং, আমি চাচ্ছি যে আমি অ্যাজ এ ব্যান্ড প্রমোটার বা অ্যাজ এ অভিনেতা, মানে একটা আছে না যে আমার ড্রিম, বেসিক্যালি আমার ড্রিম কিন্তু শুধু মডেলিংতে এমন না, আমার ড্রিম হচ্ছে আমি সকল মানুষ আমাকে পছন্দ করুক, লাইক একটা সেলিব্রিটিকে যেভাবে সম্মান করে বা ট্রিট করে সেই জিনিসটা যাতে করুক। অ্যান্ড আছে না অনেকে বলে যে মিডিয়ার মানুষগুলো একটু অহংকারী হয় অ্যান্ড মানুষের সাথে খারাপ আচরণ করে, আমি এই জিনিসটা দেখাই দিতে চাই। আমি যদি ইন ফিউচারে কোনো কিছু ওইভাবে সেলিব্রিটি হতে পারি, সো আমি দেখাবো যে আসলে না, মানুষকে হাম্বেল থেকে, ভালো থেকেও তুমি মানুষের মন জয় করতে পারো, এই আর কি। তবে আপু আমি একটা জিনিস আজকে আমি ব্রডকাস্টে আমি বলতে চাই একটা কথা, যেটা আমার না বললেই না, আমার মনে হচ্ছে এটা আমি বলি উইথ পারমিশন। সেটা হচ্ছে আমার নামে অনেকে অনেক কথা বলে, অনেক গসিপ করে, আমি নাকি মানুষের নামে ব্যাড কথা বলি। হ্যাঁ, এইটা আমার 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 এইটার কারণে আপু আমি অনেক সাফার হচ্ছি, রিসেন্টলি আমি অনেক সাফার হচ্ছি। আমি এমন মানুষের নামে আমার কাছে বলছে যে আমি নাকি ওই মানুষটাকে নিয়ে খারাপ মন্তব্য করছি, কিন্তু সেই মানুষটা আমার প্রেরণা ছিল। লাইক আমি নাম সবাই বলি, মারিয়া কিসপোর্টা ম্যাম, ওনার নামে নাকি আমি খুব বাজেভাবে মন্তব্য করছি, ওনার সাথে কাজ করলে কেউ কাজ করতে পারে না, এই কথাগুলো আমার কানে যখন আসছে আমি বলি ভাই উনি আমার ফার্স্ট মেন্টর। উনি যখন আমাকে ফার্স্ট ক্লাস করানো দেখাইছে, ওনার হাঁটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে ভাই কি হাঁটে, এইরকম হাঁটতে হবে যাতে সবাই মানুষ তাকায় থাকে, সেই মানুষটাকে নিয়ে আমি কিভাবে বলি। And আমি ওই জায়গা থেকে রেসপেক্ট দিই মানুষকে এবং সবাইকে। আপু তোমার সাথে তো আমার অনেক দিনের পরিচয় আছে, মোটামুটি সেই 21 থেকেই তো একসাথে, 22 থেকে তোমার সাথে কাজ। তো আমার কাছে এখন পর্যন্ত তুমি কখনো পেয়েছো যে তোমার কাছে ডিসরেসপেক্ট করে বা শোয়ে শুটে আমি কখনো কোনো মডেলকে ডিসরেসপেক্ট করে কথা বলছি বা কোনো কাউকে নিয়ে গসিপ করছি? এই জিনিসটা আমি খুব ফেস করি। তো আমি জানি না যারা বলে বা যারা এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় তাদের কাছে অনুরোধ যে আপনারা প্লিজ এইসব রিউমার ছড়ানো থেকে বাদ দিবেন, কারণ মানুষ বিশ্বাস করে নেয়, সহজে বিশ্বাস করে নেয়, বাট আমি এরকম না। থ্যাংক ইউ সো মাচ নেমত, অনেক কষ্ট করে আসছো শুট। না না না, খুব ভালো লাগলো আপু তোমার সাথে আড্ডা দিয়ে, আমার খুব ভালো লাগলো। আর হচ্ছে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আজকে আমি সবার সামনে কথা বলতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমার সাথে ফ্যাশন মডেল নিয়ামত আমার আমার স্টুডিওতে আড্ডা দিতে এসেছিল। সো নেক্সট এপিসোডে আপনার সাথে আমার আবার দেখা হয়ে যাবে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার শো এর সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।